ভগবদ্গীতায় আপনাদের স্বাগত। আজকে আমরা এর প্রথম অধ্যায়ের মাত্র একটা শ্লোক নিয়ে কথা বলবো, কিন্তু এমন একটা শ্লোক যার প্রত্যেকটা শব্দ কুরুক্ষেত্র যুদ্ধের ভবিষ্যৎটা ঠিক করে দিয়েছিল। চলুন গভীরে প্রবেশ করা যাক। নমস্কার। তো এই সম্ভাষণ দিয়েই চলুন শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রা কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानिकं भ्यूढं दुर्योधनस्तदा আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। এর সরল অর্থ হল, সঞ্জয় বলছেন, পাণ্ডবদের সেনাবাহিনীকে একটা মিলিটারি ফরমেশনে দাঁড়ানো দেখে রাজা দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কিছু কথা বললেন। খুব সাধারণ একটা লাইন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে কুরুক্ষেত্র যুদ্ধের পুরো সাইকোলজিটা। ভাবুন একবার, যুদ্ধ শুরু হবে এমন সময় একজন রাজা শত্রুর সৈন্যদের দেখে সোজা হেঁটে চলে গেলেন তার পুরনো টিচারের কাছে। ব্যাপারটা খুবই সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে সব রহস্য। কেন? কি এমন দেখলেন তিনি? চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজা যাক। মজার ব্যাপার হল, সঞ্জয় যখন যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছেন, তিনি কিন্তু শুরুতেই বলেননি কার কত সৈন্য বা কার কি অস্ত্র আছে। না, তার প্রথম রিপোর্টটাই ছিল দুর্যোধনের মনের অবস্থা নিয়ে। তিনি যা দেখেছিলেন তা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। দুর্যোধনের কাছে কিন্তু সৈন্যসংখ্যা অনেক বেশি ছিল, তার তো একদম আত্মবিশ্বাসে ভরপুর থাকার কথা। কিন্তু হলো ঠিক তার উল্টো। পাণ্ডবদের দেখে তিনি রীতিমতো ঘাবড়ে গেলেন। কিন্তু কেন? কারণ তিনি যা দেখার আশা করেছিলেন আর যা দেখলেন তার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাত্র একটা সংস্কৃত শব্দে, ব্যূহম। এর মানে কি? এর মানে হল, পাণ্ডবদের সেনাবাহিনী কোনো এলোমেলো ভিড় ছিল না। তারা দাঁড়িয়েছিল একটা নিখুঁত কৌশলগত মিলিটারি ফরমেশনে, যাকে বলে ব্যূহা। আর এই একটা দৃশ্যই দুর্যোধনের আত্মবিশ্বাসে প্রথম পেরেকটা পুঁতে দিয়েছিল। দেখুন, দুর্যোধন হয়তো ভেবেছিলেন পাণ্ডবরা সংখ্যায় কম, তারা হয়তো একটু ছত্রভঙ্গ, একটু ভীতু হয়ে থাকবে। কিন্তু তিনি দেখলেন একেবারে উল্টোটা। তিনি দেখলেন এক দুর্ভেদ্য বজ্রব্যূহ। তিনি দেখলেন একটা অসাধারণ স্ট্র্যাটেজি, শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন ডিসিপ্লিন। আর সবচেয়ে বড় কথা, তিনি দেখলেন যে পাণ্ডবরা শুধু লড়তে আসেনি, তারা জিততে এসেছে। এই উপলব্ধিটাই তার সব হিসেব নিকেশ ওলটপালট করে দিল। আসলে পাণ্ডবদের সাইজ নয়, তাদের প্রস্তুতিটাই ছিল দুর্যোধনের আসল ভয়ের কারণ। তো এই ভয় পেয়ে দুর্যোধন কি করলেন? তিনি কিন্তু চুপ করে থাকলেন না। সোজা চলে গেলেন তার গুরু দ্রোণাচার্যের কাছে। এখন প্রশ্ন হল, এটা কি শুধুই একজন ছাত্রের তার শিক্ষকের কাছে যাওয়া, নাকি এর পেছনেও লুকিয়েছিল কোনো গভীর চাল? এটা কি সম্মান জানানো ছিল, নাকি ভয়? সত্যি বলতে দুটোই। দুর্যোধনের এই একটা কাজের পেছনে আসলে অনেকগুলো উদ্দেশ্য একসঙ্গে কাজ করছিল। চলুন এটাকে 3টে লেয়ারে ভেঙে দেখি। প্রথম লেয়ারটা হলো ভয়। তিনি ভেতরে ভেতরে যে ঘাবড়ে গেছেন, সেটা ঢাকার জন্য একজন বড় মানুষের কাছে আশ্বাস চাইছিলেন। দ্বিতীয় লেয়ারে আছে সম্মান। দ্রোণাচার্য তো মিলিটারি সায়েন্সের মাস্টার, তাকে সম্মান দেখানোটা তো স্বাভাবিক। কিন্তু আসল খেলাটা ছিল তৃতীয় লেয়ারে, আর সেটা হলো ম্যানিপুলেশন বা কূটনীতি। তিনি আসলে দ্রোণাচার্যের ইমোশনকে উস্কে দিতে চেয়েছিলেন, যাতে দ্রোণ 100% আনুগত্যের সাথে যুদ্ধ করেন। আর ঠিক এই কারণেই দেখুন, সঞ্জয় তাকে শুধু দুর্যোধন না বলে রাজা দুর্যোধন বলছেন। এটা শুধু তার টাইটেলের জন্য নয়, এটা তার এই রাজনীতি বা ডিপ্লোম্যাসির দক্ষতার জন্য। দুর্যোধন খুব ভালো করেই জানতেন কার দুর্বলতা কোথায় আর কাকে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে। কৌরবদের সুপ্রিম কমান্ডার তো ছিলেন পিতামহ ভীষ্ম, তাহলে দুর্যোধন তার কাছে না গিয়ে দ্রোণাচার্যের কাছে আগে গেলেন কেন? এটা একটা দারুণ স্ট্র্যাটেজিক মুভ ছিল। এর উত্তরটা দুর্যোধনের অসাধারণ রাজনৈতিক বুদ্ধির পরিচয় দেয়। দেখুন, ভীষ্ম তার প্রতিজ্ঞার কারণে সিংহাসনকে রক্ষা করতে বাধ্য, তার আনুগত্য নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু দ্রোণাচার্যে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না, বরং পাণ্ডবদের প্রতি তার স্নেহ সবার জানা ছিল। দুর্যোধন ঠিক এই জায়গাটাকেই টার্গেট করলেন। তিনি জানতেন ভীষ্মকে ইমোশনালি ব্ল্যাকমেল করা প্রায় অসম্ভব, কিন্তু দ্রোণাচার্যকে করা যেতে পারে। মানে
পুরো ব্যাপারটা হল দুর্যোধন দ্রোণাচার্যের সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করেছিলেন। সেটা হলো তার অতীত আর তার ছাত্রদের প্রতি তার মায়া। আর এই দুর্বলতাটাকেই তিনি কাজে লাগাতে চেয়েছিলেন নিজের সুবিধার জন্য। এক কথায় বলতে গেলে এটা ছিল একটা মাস্টার ক্লাস ইন ম্যানিপুলেশন। তো এই একটা শ্লোকের বিশ্লেষণ থেকে আমরা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই জানলাম না, এর মধ্যে আমাদের নিজেদের জীবনের জন্য একটা অসাধারণ শিক্ষা লুকিয়ে আছে। শিক্ষাটা হলো সত্যিকারের শক্তি সবসময় চিৎকার করে না, আসল শক্তি প্রকাশ পায় শান্ত, ডিসিপ্লিন আর নিখুঁত প্রস্তুতিতে। পাণ্ডবরা কিন্তু কোনো বড়াই করেনি, তাদের ওই সাইলেন্ট প্রিপারেশন তাই দুর্যোধনের কনফিডেন্সকে গুড়িয়ে দিয়েছিল কোনো তীর ছোড়ার আগেই। আসলে জীবনের যে কোনো ক্ষেত্রেই প্রথম যুদ্ধটা হয় অস্ত্রের নয়, ধারণার, একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আর দুর্যোধন এই প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন, আর এই হারটা ঢাকার জন্যই তিনি এরপর মরিয়া হয়ে কথা বলতে শুরু করেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের জীবনের আসল যুদ্ধটা কোথায় হয়? যুদ্ধক্ষেত্রে, নাকি তারও অনেক আগে আমাদের নিজেদের মনের ভেতরে? এই শ্লোকটা আমাদের এই গভীর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। ভগবদ্ গীতার এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর জ্ঞানের এই আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আলোচনাটি শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ।